প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর সেকেন্ড টার্মের সিলেবাস নিয়ে। সেকেন্ড টার্মের সিলেবাসে যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে একটি কবিতা আজকে আমরা আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে চিরদিনের। কবি সুকান্ত ভট্টাচার্য। কবিতা শুরু করার আগে আমরা কবি সম্পর্কে কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করব। চিরদিনের কবিতাটি লিখেছেন আমাদের সকলের প্রিয় কবি, বাংলা কাব্য সাহিত্যের এক উজ্জ্বল নাম সুকান্ত ভট্টাচার্য। কবির জন্ম কলকাতার কালীঘাট অঞ্চলে 1926 সালে। কবির পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। আমরা সকলেই জানি প্রত্যেকটি মানুষ তার কৈশোর জীবন পার করে তারপরে পরবর্তী পর্যায়ে উপস্থিত হয়। আমাদের কবিও ছোট থেকেই লেখালেখির প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করতেন। তার পরিচয় আমরা অনেকবারই বা অনেকগুলো লেখাতে পেয়েছি। তার মধ্যে আমরা যদি দেখতে যাই, আমাদের এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধর সাম্রাজ্যবাদী আগ্রাসন, মানবতাহীন অপমান সহ্য করতে না পেরে আমাদের কবি সুকান্ত তার সেই লেখার মধ্য দিয়ে গর্জন করে ওঠে সমাজের মানুষকে কিছু শিক্ষা দান করার জন্য, যার জন্য তিনি অনেকগুলোই কাব্য রচনা করেছেন। তার মধ্যে বিখ্যাত বিখ্যাত যেগুলি কাব্য রয়েছে, সেই কাব্যগুলি যেমন আমি তোমাদের সামনে সেই বোর্ডে লিখে দিয়েছি। যেমন এখানে রয়েছে বিখ্যাত কাব্যগুলি বা কাব্যগ্রন্থগুলি হলো ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া, অভিযান, হরতাল, গীতি গুচ্ছ, সুকান্ত সমগ্র। এই যে কাব্যগুলো রয়েছে, এই কাব্যগুলো আমাদের সেই কিশোর কবি
সুকান্ত ভট্টাচার্যের রচিত। কিন্তু একটি দুঃখের বিষয়, দুঃখের বিষয়টি হচ্ছে কবি জীবিত কালে কোনো কাব্যই প্রকাশিত হয়নি। তার মানে কবির মৃত্যুর পর কাব্যগুলো প্রকাশিত হয়েছিল। কাব্যগুলো মৃত্যুর পর প্রকাশিত হওয়ার জন্য আমাদের কবি স্বচক্ষে নিজ কাব্য প্রকাশিত দেখে যেতে পারেননি। এটি আমাদের কাছে যেমন দুঃখের, আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কাছেও দুঃখের বিষয়। এই পৃথিবী হচ্ছে আজব এক স্থান, যেখানে সুখের সঙ্গে সঙ্গে অনেকগুলো দুঃখ জড়িয়ে থাকে আমাদের মানব জীবনে। অনেকগুলো রোগ ব্যাধি মানব জীবনে লেগেই থাকে। আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য 1945 সালে আক্রান্ত হন একটি বিশেষ রোগে। রোগটির নাম হচ্ছে যক্ষ্মা। সেই সময় একটি কথা মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, যক্ষ্মা রোগের রক্ষা নেই। অর্থাৎ সেই সময় বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান বর্তমানের মতো উন্নত মানের ছিল না। যেমন এখন তোমরা দেখতে পাচ্ছ করোনা ভাইরাস পুরো পৃথিবীতে বিনা পাসপোর্ট ভিসা ছাড়াই বিচরণ করে যাচ্ছে মানব জাতির উপর দিয়ে। কিন্তু কোনো ডক্টর, কোনো চিকিৎসা বিজ্ঞান আজও এর ভ্যাকসিন অর্থাৎ টিকা আবিষ্কার করতে পারেনি, যার জন্য পৃথিবী জুড়ে কত মানুষ করোনার জন্য মারা যাচ্ছেন তার হিসাব আমাদের কাছে সঠিক নেই। আর কতদিন এইভাবে মানব জীবন অকালে পৃথিবী ছেড়ে বিদায় নেবে সেটাও আমাদের কাছে অজানা। সেই সময়ও যক্ষ্মা রোগ এতটাই ভয়ানক ছিল, অনেক মানুষ এই যক্ষ্মার জন্য এ মায়া ভরা সুখের পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আমাদের কবিও আক্রান্ত হলেন 1945 সালে যক্ষ্মা রোগে। আর এই যক্ষ্মা রোগের জন্যই তিনি শেষ পর্যন্ত 1947 সালে মে মাসের 13 তারিখে এই পৃথিবীর মায়া ছেড়ে, বাংলা সাহিত্য জগতের মায়া ছেড়ে, স্বাধীনতার স্বপ্ন দেখা ভুলে গিয়ে চিরবিদায় নিলেন, অর্থাৎ মারা গেলেন। এই হচ্ছে আমাদের
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সংক্ষিপ্ত জীবন। মাত্র 21 বছর এই পৃথিবীতে তিনি ছিলেন। আর এই 21 বছরের মধ্যে যতটুকু সম্ভব আমাদের জন্য বাংলা সাহিত্যে তার কালজয়ী অমর সৃষ্টি রেখে গেছেন। এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, অনেক সময় আমরা পরীক্ষা হলে দেখি প্রশ্ন আসে, যেমন ধরো কোশ্চিনটা এরকম হয়ে গেল, চিরদিনের কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তখন আমরা অনেকেই লিখতে পারি না, না জানা থাকার জন্য। তাই প্রথমেই জেনে নেব আমাদের চিরদিনের কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের এই কবিতা চিরদিনের এই কবিতাটির মূল গ্রন্থ হচ্ছে ঘুম নেই। প্রকাশিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে, অর্থাৎ কবির মৃত্যুর পর। কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। যে কবি এত স্বপ্ন দেখেছিল স্বাধীনতা নিয়ে, তিনি স্বাধীনতা দেখে যেতে পাননি। কারণ স্বাধীনতার 2 মাস আগেই কবি মারা গিয়েছিলেন। আর এই কাব্যটিও প্রকাশিত হয়েছিল কবির মৃত্যুর পর। ঘুম নেই এই কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে আমাদের এই পাঠ্য কবিতাটি, যার নাম হচ্ছে চিরদিনের এই কবিতাটি। এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কবিতা। কবিতায় কি রয়েছে আমি প্রত্যেকটা লাইন পড়ব, শব্দগুলোর মানে বলে দেব। তোমরা সেই শব্দগুলোর মানে মনোযোগ সহকারে শুনবে। যদি মনে না থাকে পার্শ্বে একটি খাতা রাখবে, খাতায় শব্দগুলোর মানে লিখে নেবে। কোন শব্দের মানে কি সেটা আমি বলে দেব এবং লাইনগুলো ব্যাখ্যা করব। তাহলে তোমরা তোমাদের সামনে তোমাদের পাঠ্য বইটির 73তম যে পৃষ্ঠা রয়েছে সেখান থেকে শুরু, কিন্তু আমাদের কবিতা চালু হচ্ছে 74 নম্বর পৃষ্ঠা থেকে। 74 নম্বর পৃষ্ঠায় দেখো, প্রথমেই কবি কি বলছেন। প্রথমে বলছেন, এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে। এখানে, এখানে বলতে কোনখানের কথা বলা হচ্ছে? তাহলে কোনো একটি গ্রামের কথা কবি বলছেন, যে গ্রামটিতে সাধারণ মানুষ বসবাস করে। কৃষক সম্প্রদায়ের মানুষরা, মাঠে কাজ করা মানুষরা বসবাস করেন। এই রকম কোনো এক গ্রামের বর্ণনা দিচ্ছেন আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তাই প্রথমেই বলল এখানে বৃষ্টি মুখর। বৃষ্টি মুখর শব্দের অর্থ কি? সেটা হচ্ছে বৃষ্টি মুখরিত করে যা, অর্থাৎ বৃষ্টি লেগে আছে, বৃষ্টিতে পরিপূর্ণ। গ্রাম অঞ্চলে যদি বৃষ্টি নেমে আসে তাহলে আমরা দেখি বৃষ্টি যখন পড়ে চারিদিক যেন বৃষ্টির সেই ফোঁটাগুলো বা বৃষ্টির সেই কণাগুলো
এমনভাবে মাটিতে পড়ে যে পুরো ফাঁকা জায়গা, অর্থাৎ আকাশ আর মাটির নিচে অর্থাৎ মিডিলে যে ফাঁকা জায়গা সেটা অনেকটাই অপরিষ্কার লাগে, অর্থাৎ আমাদের ধোঁয়াশা মনে হয়। একই টানা যখন বৃষ্টি পড়তে থাকে তখন মুখরিত হয়ে ওঠে এই পৃথিবী। তারপরে বলছে লাজুক। লাজুক শব্দের অর্থ হচ্ছে লজ্জা পায় এমন, অর্থাৎ যারা লজ্জা পায় তাদেরকে আমরা লাজুক বলে থাকি। অনেক সময় বলি আমরা ছেলেটি কতই লাজুক, অর্থাৎ কত লজ্জাশীল, বা বলে থাকি মেয়েটি কত লাজুক রে, অর্থাৎ মেয়েটি কত লজ্জাশীল। তাহলে গ্রামে যখন বৃষ্টি নেমে আসছে, বৃষ্টিতে চারিদিক যখন মুখরিত হয়ে উঠছে, তখন এই গ্রাম অর্থাৎ তার পরের শব্দটাতে বলেছে গায়ে অর্থাৎ গ্রামে, তখন গ্রামে যেন একটা লজ্জা লজ্জা ভাব প্রকাশিত হচ্ছে। গ্রামের যেন একটা লজ্জা লজ্জা ভাব প্রকাশিত হচ্ছে, গ্রাম যেন লজ্জা পাচ্ছে, শরম পাচ্ছে। এটা কবির কল্পনা। কবি একটি গ্রামের বর্ণনা দিতে গিয়ে প্রথমে কত সুন্দর উপমা দিয়ে আমাদের সামনে তুলে ধরল গ্রামের বর্ণনা। পরের লাইনে বলছে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। এসে থেমে গেছে। আমরা সবাই জানি সময় কারো জন্য অপেক্ষা করে না, কিন্তু সময়ের জন্য আমাদের সকলকেই অপেক্ষা করতে হয়। এখানেও বলছে পুরো পৃথিবীতে সময়ের ঘড়ির কাঁটা যেন ঘুরতে আছে, ব্যতিক্রম শুধু এই গ্রামটি। গ্রামে যেন সময় স্তব্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, সময় যেন চলছে না। সময়ের যে ঘড়ির কাঁটা, সে ঘড়ির কাঁটা যেন চুপচাপ হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, গ্রামে প্রবেশ করতে পারছে না, অর্থাৎ গ্রামের সেই সময় আর যেন পার হচ্ছে না। একই রকম ভাবে চলতে আছে বৃষ্টি, যে বৃষ্টিতে মুখরিত করেছে পুরো গ্রাম, লজ্জা এনে দিয়েছে গায়ের বুকে। সেই গ্রামে একই রকম ভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো সময় নেই, কারণ এখানে সময় যেন দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ স্তব্ধ রয়েছে। এখানকার সময় যেন গতিশীল নয়, ঘড়ির কাঁটা। ওই জন্য বলছে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। যে ঘড়ির কাঁটা সময়ের সাপেক্ষে ঘুরতে থাকে শহরের বুকে, পৃথিবীর আনাচে কানাচে, কিন্তু আজকে এই গ্রামের দ্বার প্রান্তে এসে, দরজায় এসে, গ্রামের গেটে এসে এই ঘড়ির কাঁটা দাঁড়িয়ে রয়েছে, আর ঘুরছে না, সময় স্তব্ধ। তারপরের লাইনে দেখো সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে। সবুজ মাঠেরা, আমরা সকলেই জানি গ্রামের যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলো শহরের মতো পাকা নয়, কালো রাস্তা নয়। গ্রামের রাস্তাগুলো হয় জমির আল দিয়ে, অর্থাৎ দুই জমির যে সীমানা আল, সেই আল দিয়েই রাস্তা হয়ে থাকে। আমাদের সেই গ্রাম সবুজে পরিপূর্ণ, আর সেই সবুজের মধ্য দিয়েই আমাদের গ্রাম কি দিচ্ছে? রাস্তা দিচ্ছে। কোথায় যাওয়ার? গ্রামে যাওয়ার, গ্রাম থেকে শহরে যাওয়ার রাস্তা দিয়েছে সবুজের মধ্য দিয়ে। সবুজ বলতে এখানে মাঠের বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের শস্য,
ধান হতে পারে, গম হতে পারে, পাট হতে পারে, অনেক কিছু হতে পারে ফসল। সেই যে সবুজ মাঠ, সেই সবুজের মাঠের সেই সবুজের ভিতর দিয়েই গ্রামে প্রবেশ করার রাস্তা, গ্রাম থেকে বেরিয়ে যাওয়ারও রাস্তা। তাহলে ভাবো তো কত সুন্দর এই রাস্তার দৃশ্য, দুই দিকে সবুজ আর সবুজের মেডেল দিয়ে রাস্তা। এটা কি শহরে থাকে? থাকে না। এই সুখ একমাত্র গ্রামেই পাওয়া যায়, গ্রামেই এই দৃশ্য দেখতে পাওয়া যায়। তারপরে বলছে জোড়া দিঘি, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। পথ বলতে রাস্তা, এখানে রাস্তা নেই। কিরকম রাস্তা নেই? বড় বড় গাড়ি যাওয়ার রাস্তা নেই, কার যাওয়ার রাস্তা নেই, ট্যাক্সি যাওয়ার রাস্তা নেই, বাস যাওয়ার রাস্তা নেই। যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা হচ্ছে পায়ে হাঁটা রাস্তা, হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে বলো তো, যদি তুমি গাড়িতে যাও তাহলে সবুজ মাঠের সেই সবুজ দৃশ্য যতটা উপভোগ করতে পারবে, তার থেকে বেশি উপভোগ করতে পারবে যদি সেই সবুজ মাঠ দিয়ে তুমি হেঁটে হেঁটে যাও। হেঁটে গেলে আমাদের গাড়ির মতো গতি থাকে না, যার কারণে আমাদের এই চোখ, নয়ন, বাংলার সেই অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় আমাদের নয়ন, আমাদের হৃদয়। তাই শহরের মতো রাস্তা নেই, শহরের মতো পথ নেই, কিন্তু পায়ে হাঁটার মতো রাস্তা রয়েছে। সবুজ রাস্তা করে দিয়েছে পায়ে হেঁটে যাওয়ার মতো। তারপরে বলছে জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি। দিঘি শব্দের অর্থ কি? দিঘি শব্দের অর্থ হচ্ছে জলাশয়। দিঘি শব্দের অর্থ হচ্ছে জলাশয়। এবার দিঘির সামনে দেখো একটি শব্দ আছে জোড়া। জোড়া মানে কি? দুটো, দুটো মিলে হয় এক জোড়া। এখানে বলেনি কয় জোড়া, কিন্তু বলেছে জোড়া। তার মানে আমরা ধরে নিব এক জোড়া। এক জোড়া সমান দুটো, দুটো দিঘি। আর দিঘি মানে হচ্ছে জলাশয়, তাহলে দুটো জলাশয়। তারপরে বলছে তার পাড়েতে, তার বলতে জলাশয়ের, জলাশয়ের পাড়। পাড় বলতে যেগুলো আমরা নদীর পাড় যেমন হয়, পুকুরের পাড় হয়, সেই রকমই জলাশয়ের পাড়, যেটাকে আমরা পাটাল বলে থাকি গ্রাম্য ভাষায়। তারপরে বলছে দেখো তালের সারি। সারি শব্দের অর্থ কি? সজ্জা, অর্থাৎ তাল। তাল হচ্ছে বাংলার অতি পরিচিত একটি ফল, যেটি ভাদ্র মাসে, অর্থাৎ ভাদ্র মাসে পেকে থাকে। ওই জন্যে তোমরা একটা গানও শুনে এসছো বা শুনেছ, ভাদ্র মাসের তালের পিঠা খাইতে লাগে বড় মিঠা। অর্থাৎ ভাদ্র মাস বিখ্যাত তালের জন্য, আরো বিখ্যাত গরমের জন্য। তো এখানেও বলল সেই তালের গাছের কথা, যে জলাশয়ের পাড়ে অর্থাৎ পাতালগুলোতে তালের গাছ সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। বলতো গ্রাম ছাড়া এই দৃশ্য শহরে কি দেখা যাবে? যাবে না। চারিদিকে সবুজে ভরপুর, তার মধ্যে দিঘি, আর দিঘির পাড়ে লাগানো রয়েছে তাল গাছগুলো। এবং তাল গাছগুলো এলোমেলো ভাবে নয়, সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। তাহলে বলো সৌন্দর্যটা কিরকম হতে পারে? কল্পনা করো তো কত সুন্দর হবে এই জায়গাগুলো। তারপরে বলছে দূরে বাঁশ ঝাড়ে। দূরে অর্থাৎ কাছে নয়, অনেক দূরে কি রয়েছে? বাঁশ ঝাড়। বাঁশ কি? যে বাঁশ দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি, ঘর বানানোর কাজে, জমি ঘেরার কাজে। তাহলে এই যে কাজগুলো করে থাকি, ঝাড় শব্দের অর্থ কি? যেখানে
একাধিক বাঁশ থাকে, সেটাকে বলা হয় ঝাড়। অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বাঁশঝাড় বলতে যেখানে অনেকগুলো বাঁশ লাগানো থাকে, অর্থাৎ প্রথমে হয়তো একটা লাগানো হয়, সেখান থেকে অনেকগুলো বাঁশ আবার নতুন নতুন ভাবে জন্ম নিতে থাকে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি বাঁশঝাড়, সেটাকে এখানে বলেছে বাঁশঝাড়। তারপরে শব্দটি বলছে, যেমন দেখো, আত্মদানের সাড়া। আত্মদান শব্দের অর্থ কি? আত্মদান শব্দের অর্থ হচ্ছে জীবন দান। অর্থাৎ তারপরে শব্দটাতে বলছে যে সাড়া, অর্থাৎ সাড়া দেওয়া। কেউ ডাক দিচ্ছে, তো সেই ডাকের পরিপ্রেক্ষিতে সাড়া দেওয়া, যে হ্যাঁ আমি আছি, বা আমি যাব, বা আমি যাব না। তাহলে বলল পুরো লাইনটির মানে তাহলে এরকম দাঁড়াচ্ছে, দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সাড়া। অর্থাৎ দূর থেকে যেন বাঁশগুলো গ্রামে আসা মানুষগুলোকে আহ্বান করছে। অর্থাৎ গ্রামের দিকে যারা আসছে মাঠ পার হয়ে, সেই মাঠ পার হয়ে আসা মানুষগুলোকে বাঁশঝাড় যেন আহ্বান করছে, অর্থাৎ সাড়া দিচ্ছে তাদের ডাকে, সাড়া দিচ্ছে সৌন্দর্য প্রকাশ করার ক্ষেত্রেও। পচা জল আর মশায় অহংকারী। পচা জল, আমরা জানি গ্রাম অঞ্চলে যেগুলো ছোট ছোট গর্ত থাকে, সেই গর্তগুলোতে অনেক সময় বৃষ্টির জল জমে যায়। আর বৃষ্টির জলগুলো জমে যাওয়ার জন্য অনেক সময় এই জলগুলো যখন পচে যায়, পচে যাওয়ার সময় এই জলগুলো থেকে এক ধরনের গন্ধ বেরায়, যেটা শহরের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, এটি গ্রামের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটিও গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে বলছে দেখো, অহংকারী। অহংকারী শব্দের অর্থ হচ্ছে দম্ভিক। কিছু মানুষ থাকে যারা অহংকার প্রকাশ করে, আবার কিছু মানুষ থাকে যাদের কোনো অহংকার থাকে না। কিসের অহংকার এখানে? মশায়। মশা বলতে এক ধরনের জীব বা প্রাণী, যেগুলো গরমের সময় আমাদের শরীর কেটে রক্ত বের করে, তাদের খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য। এই মশা শহরের তুলনায় গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। তার কারণ আগেই বলল, এখানে কিছু জায়গায় পচা জল থাকে, আর সেই পচা জল থেকেই সৃষ্টি হয়ে থাকে বা বসবাসকারী মশাগুলোই এখানের আনাগোনা করতে থাকে। তারপরে বলছে নীরব, এখানে অমর কিষান পাড়া। নীরব, নীরব শব্দের অর্থ হচ্ছে স্তব্ধ, অর্থাৎ চুপচাপ, কোনো ধরনের কোনো রকমের শব্দ নেই, শব্দহীন, চুপচাপ, এটাকেই বলল নীরব। তারপরে বলছে এখানে, এখানে বলতে সেই সৌন্দর্যময় গ্রামের কথা। তারপরে বলছে অমর। অমর মানে যার কোনো মৃত্যু নেই, যার মৃত্যু নেই তাকেই বলা হয় অমর। অর্থাৎ এই গ্রামের সৌন্দর্যেরও কোনোদিন মৃত্যু ঘটবে না, কারণ সময় সাপেক্ষে, সময়ের গতিতে, সময়ের বিচারে আমরা দেখতে থাকি গ্রাম চিরদিনই সবুজে পরিপূর্ণ হয়ে থাকে। গ্রামের সেই সৌন্দর্য চিরদিনই বিরাজমান, কখনোই
সেই সৌন্দর্য হারায় না, চিরদিন থাকে, অর্থাৎ অমর, কোনো মৃত্যু নেই এই সৌন্দর্যের। এই সৌন্দর্যের কোনোদিন মৃত্যু হবেও না। তারপরে বলছে কিষান পাড়া। কিষান শব্দের অর্থ কি? কিষান শব্দের অর্থ হচ্ছে যারা জমিতে কাজ করে, হাল বলদ নিয়ে জমি চাষ করে, তাদেরকে আমরা বলে থাকি কৃষক। অর্থাৎ এখানে একজন কৃষকের কথা বলা হয়নি, এখানে অনেকগুলো কৃষকের কথা বলা হয়েছে। কারণ তারপরেই রয়েছে পাড়া। পাড়া বলতে আমরা কি বুঝি? কিছু মানুষ নিয়ে তৈরি হয় পরিবার, আর কয়েকটি পরিবার নিয়ে তৈরি হয় পাড়া, আর কয়েকটা পাড়া নিয়ে তৈরি হয় গ্রাম। তাহলে এখানেও বলল এখানকার মানুষদের যে পাড়া, সেই পাড়াটা হচ্ছে কৃষকের পাড়া। অর্থাৎ তাহলে নিশ্চয় একজন কৃষক নেই, অনেকগুলো কৃষক রয়েছে। এই পাড়াতে কৃষকরাই বসবাস করে। আর আমরা এটাও জানি গ্রামের মানুষ তাদের হাড় ভাঙা, রক্ত পানি করা পরিশ্রম দিয়ে মাটির বুকে ফসল ফলিয়ে থাকে। তাহলে এদের কাজই হচ্ছে হাল বলদ নিয়ে মাঠে চাষ করে ফসল ফলানো, আর সেই ফসল, সেই শস্য সারা পৃথিবীর মানুষ কি করে? খেয়ে বেঁচে থাকে এই কৃষকদের জন্য। আর তার বিনিময়ে আমরা কৃষক সম্প্রদায়দের শ্রদ্ধা না জানিয়ে তাদেরকে আমরা বলে থাকি, কি বলে থাকি? চাষা ভোসা বলে থাকি, চাষা বলে থাকি। চাষ করে বলেই আমরা চাষা বলি, কিন্তু এই রকম বলা উচিত নয়, কারণ ওদেরও একটা মন রয়েছে। তারা যখন চাষা শব্দটি শোনে তখন তাদের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু তারা প্রতিবাদ করে না, কারণ তাদের প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে। তারা একটাই কাজ জানে, সেটা হচ্ছে জমির বুকে চাষ করে ফসল ফলানো। তাই এখানে বলল, এখানে যে পাড়া রয়েছে সেই পাড়াটা হচ্ছে কিসের পাড়া? সেটা হচ্ছে কিষান পাড়া, অর্থাৎ কৃষকদের পাড়া, যে পাড়াতে কৃষকরা থাকে। তারপরে বলছে এ গ্রামের পাশে মজা নদী 12 মাস। এ গ্রামের পাশে একটি নদী আছে, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, যে নদীটিকে বলা হয়েছে মজা নদী। মজা নদী কেন বলা হলো? তাহলে যদি আমরা দেখতে যাই, স্রোত হারানো শুষ্ক নদী, স্রোত হারানো, অর্থাৎ এই গ্রামের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে সেই নদীতে স্রোত নেই, স্রোতহীন নদী, শুষ্ক নদী। ওই জন্য বলেছে যে মজার নদী 12 মাস। 12 মাস বলতে আমরা সকলেই জানি যে 12 মাস সমান 1 বছর, আর 1 মাস সমান যেমন 30 দিন, সেই রকমই 12 মাস সমান যদি করতে যাই তাহলে আমরা 1 বছর পাবো। অর্থাৎ 12 মাসে আমরা 1 বছর ধরি, যে 12 মাস যখন হয়ে গেল সেটাকে আমরা 1 বছর বলি। তাহলে সারা বছর এই নদীতে স্রোত থাকে না। কোন নদীতে? গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে যে নদী, সেই নদীতে কোনো স্রোত থাকে না। কখন থাকে না? সারা বছরই স্রোত থাকে না। তাহলে স্রোতহীন শুষ্ক নদী রয়েছে এই গ্রামের পাশে। তাহলে বলো তো, যে গ্রামে প্রবেশ করতে গেলে আগে সবুজ ভরা মাঠে যেতে হয়, সবুজ ঘেরা মাঠ, সেই মাঠের মিডিল দিয়ে 2 জমির আল দিয়ে গ্রামে প্রবেশ করতে হয়। প্রবেশ করার সময় আমরা কি দেখেছি? জলাশয়ের ধারে, দিঘির ধারে, দিঘির পাড়ে তাল গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়ানো, পুরো মাঠ জুড়ে সবুজ, আর সবুজের মধ্য দিয়েই পায়ে হাঁটা রাস্তা।
বাঁশ ঝাড়গুলো আমাদেরকে সৌন্দর্য প্রকাশ করছে, আহ্বান করছে যেন এই গ্রামে যারা থাকে তারা যেন চাষি, অর্থাৎ যারা চাষ করে, চাষাদের পাড়া এই গ্রাম। আর এই গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে সেই নদী হচ্ছে শুষ্ক নদী, স্রোতহীন নদী। তারপরে বলছে বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। বর্ষায় অর্থাৎ কাল রয়েছে, যেমন গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল। তো এই যে বর্ষাকাল, বর্ষাকালের প্রধান বৈশিষ্ট্য যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো এই কালে বা এই ঋতুতে প্রচুর বৃষ্টি হয়। তাহলে যখন প্রচণ্ড বৃষ্টি হয় সেই বৃষ্টির জলগুলো গিয়ে ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যে নদী, স্রোতহীন নদী, সেই নদীতে জলগুলো গিয়ে জমা হয়। আর জলগুলো যখন নদীতে জমা হয় তখন নদী যেন কি করে, বিদ্রোহ করে। বিদ্রোহ শব্দের অর্থ হচ্ছে বিপ্লব করে, আন্দোলন করে। কিসের আন্দোলন? তারা মুক্তির আন্দোলন করে। কারণ নদী কখনোই একই জায়গায় স্থিরভাবে থাকতে চায় না, কিন্তু নদীটিকে বলা হয়েছে স্রোতহীন নদী। তাই এই নদী, স্তব্ধ নদী যেন বিদ্রোহ ঘোষণা করে, আন্দোলন ঘোষণা করে। তারপরে ওখানে দেখো যে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। গোয়ালে, গোয়ালে শব্দের অর্থ কি? গোয়ালে শব্দের অর্থ হচ্ছে গরু রাখার ঘর, যেটাকে আমরা গহিল ঘর বলে থাকি, বা গো রাখার ঘর। অর্থাৎ গরু রাখা হয় যে ঘরে, সেই গরুকে বলা হচ্ছে যে গোয়ালে। তারপরে বলছে পাঠায় ইশারা। ইশারা শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত। ইশারা শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত। সবুজ ঘাস, অর্থাৎ এখানে যে চাষারা থাকে সেই চাষাদের গরু পালন করারও শখ রয়েছে, তারা গরু পালন করে। গরু রাখার জন্য গোঘর রয়েছে, অর্থাৎ গোয়ালে রয়েছে। আর তাদের কোনো সবুজের অভাব নেই, অর্থাৎ সবুজ ঘাসের অভাব নেই। চারিদিকে যেন সবুজ ঘাস, আর সেই সবুজ ঘাসও যেন কি করছে, সৌন্দর্য দান করছে। সবুজ যেন কি করছে, ইশারা করছে, ইঙ্গিত করছে। তারপরে বলছে এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। এ গ্রাম অর্থাৎ গাঁ, নতুন অর্থাৎ যেটা পুরাতন নয়। তাহলে এই গ্রাম নতুন, সবুজ, সবুজ বলতে কালার। অর্থাৎ দেখবা যে অনেক সময়, বিশেষ করে বর্ষাকালে আমরা যদি দেখি যে বর্ষার সেই জল পাওয়ার জন্য শুকনো ঘাসগুলো নতুন করে সবুজ সবুজ তার পাতা ছাড়ে। অর্থাৎ সবুজ পাতাগুলো যখন বেরোয় তখন সেই সৌন্দর্য আগের তুলনায় অনেক অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তাহলে এখানেও বলছে সবুজ ঘাগরা। ঘাগরা কি? ঘাগরা হচ্ছে যেমন ছেলেরা লুঙ্গি পরে, তো লুঙ্গির মতোই মেয়েরাও এক ধরনের পোশাক পরে, কিন্তু লুঙ্গি নয়। লুঙ্গির মতো ছেলেরা যেমন লুঙ্গি পরে, সেই লুঙ্গির মতোই এক ধরনের পোশাক মেয়েরাও পরে। এই পোশাকটাকে বলা হচ্ছে ঘাগরা। তাহলে বোঝা গেল যে লুঙ্গির মতো এক ধরনের পোশাক যা মেয়েরা পরিধান করে বা পরে, সেটাকে বলা হচ্ছে ঘাগরা পরে। তাহলে সবুজও যেন ঘাগরা পরে নিয়েছে, যেমন মেয়েরা ঘাগরা পরে, সবুজও যেন ঘাগরা পরেছে, অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধি করছে। তারপরে বলছে রাত্রি এখানে স্বাগত। রাত্রি অর্থাৎ দিনের পরেই নেমে আসে যা তা হলো অন্ধকার, অর্থাৎ রাতের কথা বলা হলো যে রাত্রি এখানে স্বাগত। স্বাগত মানে আহ্বান করা, ওয়েলকাম জানানো।
তাহলে স্বাগত জানাচ্ছে, আহ্বান করছে। রাত্রে এখানে স্বাগত সান্ধ্য, সান্ধ্য মানে সন্ধ্যাকালীন। তাহলে সন্ধ্যাকালীন শাঁখে, শাঁখ শব্দের অর্থ হচ্ছে শঙ্খ। গ্রাম বাংলায় আমরা দেখে থাকি সূর্য অস্ত যাওয়ার সময় গ্রামের বধূরা গ্রামের মঙ্গলের জন্য, নিজ পরিবারের মঙ্গলের জন্য সন্ধ্যের সময় শাঁখ বাজিয়ে থাকে। এই শাঁখ বাজিয়ে রাত্রিকে যেন আহ্বান করছে, ওয়েলকাম জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। কিসের মধ্য দিয়ে? এই শঙ্খর মধ্য দিয়ে, শাঁখ বাজিয়ে। যেমন আমরা অনুষ্ঠানের ক্ষেত্রে দেখি, যেগুলো ভিআইপি আমাদের গেস্ট থাকে, গেস্টগুলোকে আমরা বরণ করার সময় বরণমূলক আমরা স্লোগান দিতে থাকি। কেন? সেই গেস্টকে খুশি করার জন্য, অর্থাৎ গেস্টের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সেই মতোই এই গ্রামও কি করে, রাতকে যেন স্বাগত জানায়, ওয়েলকাম জানায়। কিসের মধ্য দিয়ে? শঙ্খের মধ্য দিয়ে, অর্থাৎ এই শাঁখের মধ্য দিয়ে। আর এই শাঁখের মধ্য দিয়েই নেমে আসে গ্রাম বাংলায় শান্তি, প্রতিটি ঘরে ঘরে মঙ্গল। তারপরে বলছে দেখো, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। আলপথ বলতে জমি, মাঠে দেখবা জমি, দুটো জমির মিডিলে একটি মাটি উঁচু করে আল দেওয়া হয়। অর্থাৎ এই আলের এই দিকে একজনের জমি, এই দিকের একজনের জমি, মিডিলে এটা আল হিসাবে, বর্ডার হিসাবে কাজ করে। তো এই যে বলছে আল, এটাই হচ্ছে আল। এবার পুরো লাইনটাতে কি বলছে? কিষানকে অর্থাৎ কৃষককে ঘরে পাঠায় যে আলপথ। কৃষকরা মাঠে কাজ করে, সারাদিন কাজ করার পর সূর্য যখন অস্ত যায়, ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে বাড়ির দিকে। বাড়িতে আসার সময় সেই দুই জমির বর্ডার অর্থাৎ আল, সেই আল দিয়েই এই সৌন্দর্যময় গ্রামে নিজ নিজ বাড়িতে তাদের আগমন ঘটে, অর্থাৎ তারা বাড়ি যায়। তারপরে বলছে, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে। বুড়ো, বুড়ো বলতে বয়স হয়ে গেছে, অর্থাৎ চ্যাংড়া না, যুবক না, বুড়ো, যার বয়স হয়ে গেছে তাকে আমরা বুড়ো বলে থাকি। তাহলে এখানেও বলছে বুড়ো বটতলা। বট হচ্ছে এক ধরনের বৃক্ষ, যার অনেকগুলো শাখা প্রশাখা থাকে এবং অনেকটা বিস্তৃত থাকে, অনেকটা জায়গা নিয়ে তার ডালপালা ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর সেই ডালপালার নিচে কি হয়? ছায়া তৈরি হয়। আর মানুষ গরমের সময় রৌদ্রের তাপ এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য এই বট গাছের নিচে, বট তলায় এসে আশ্রয় নেই, বিশ্রাম নেওয়ার জন্য। তাহলে এখানে বলছে যে বুড়ো বট তলা পরস্পরকে ডাকে, অর্থাৎ একজন কৃষক বটতলায় বসে আছে, তো যেন আরো কৃষককে ডাকছে। কেন ডাকছে? বট গাছ এই জন্যই ডাকছে, তাদেরকে বিশ্রাম করার জন্য। বট গাছও যেন এই কৃষকদের সঙ্গে, এই গ্রামের মানুষদের সঙ্গে একটি সম্পর্ক গড়ে তুলেছে। কি সম্পর্ক? আত্মার সম্পর্ক, গ্রামের সম্পর্ক, বন্ধুত্ব গড়ে উঠেছে। তাই এই গাছ যেন একে অপরকে ডেকে নিয়ে এসে যেন নিজের ছায়াতলে আশ্রয় দান করছে, তাদের বিশ্রামের জন্য, তাদের শান্তির জন্য। তারপরে বলছে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। অর্থাৎ সন্ধ্যার সময় এখানে অনেক মানুষ জমা হয়। যেমন ওখানে শেষ শব্দটি দেখো, জনমত, অর্থাৎ জনগণের মত। মত বলতে
তোমার যেটাকে এক একজনের মত ইচ্ছা। তো এখানে বলল যে যেন সবাইকে সন্ধ্যের সময় এই গাছের নিচে যেন একে অপরকে ডেকে উপস্থিত হয় একে অপরে। ওকে ডাকছে, একজন চাষি আরেকজন চাষিকে ডাকছে, বা আরেকজন চাষি আরেকজনকে ডাকছে, একে অপরকে ডেকে সন্ধ্যার সময় এই বটতলাতে এসে তারা উপস্থিত হয়। আর এখানে উপস্থিত হয়ে তারা কি পায়? সকলে যেন শান্তি পায়। কারণ সারাদিনের ক্লান্তি, একে অপরের সঙ্গে গল্প, একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা মজা বিনোদন আড্ডা, এগুলো দিয়ে কি করে নিজেদের সারাদিনের পরিশ্রমের কষ্ট যেন ভুলে থাকার চেষ্টা করে এই সন্ধ্যার সময়। এই হচ্ছে আমাদের এইটুকু, আজকের মতো এটুকুই। আবারও আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আর আজকে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি না, কবিতাটি এর পরের ক্লাসে যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমাদের বাড়ির কাজ দেব। তোমরা কবিতাটি ভালো করে প্রস্তুতি নাও, বাকি অংশটুকুও নেবে, তারপরে বাড়ির কাজ করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই কি করছো, ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করছো না, কিন্তু তোমাদের এতে কোনো ক্ষতি নেই। তোমরা ভিডিওটি দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমাদের বাকি দিনগুলি সুখে কাটুক। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে।